জি স্যার, শেষ স্যার। ওকে, ওকে, ডান। আমরা এখন ক্লাসটা শুরু করি। আমরা তো সেলুলোজ শুরু করি না, করছি? এই স্লাইডটা কি শুরু করছিলাম আমরা গত ক্লাসে? না স্যার, শুরু হয়েছে না স্যার। আচ্ছা, ভেরি গুড। যদি শুরু না হয়ে থাকে তাহলে আমরা একটু কথা বলি। আচ্ছা, রিজেনারেটিভ সেলুলোজ বলতে, রিজেনারেট বলতে আমরা কি বুঝি? কে বলতে পারবে রিজেনারেট বলতে আমরা কি বুঝি? তার ব্যবহারিকটারে অন্য একবার ব্যবহার করা সম্ভব। আচ্ছা, ও না, আর আর কেউ? অন্য কেউ? অন্য কেউ? পুনরায় কোনো কিছু স্যার উৎপাদন করা, যেমন আগে একটা জিনিস ছিল, পরে এটার সাথে আরো সেট করে নতুন করে আবার আপডেট মডিফিকেশন কিছু হয়েছে এরকম টাইপ। মডিফিকেশন আর রিজেনারেশন এক হবে? আচ্ছা, ওই টার্মিনোলজি লেসে, ওই টার্মিনোলজি নিয়ে আমি আবার, কারণ আলটিমেটলি আমার ক্লাস তো রিজেনারেটিভ সেলুলোজের উপরে, রিজেনারেশনের উপরে, সো ওইটা হয়তো সামনে আরো আসবে। বাট তোমরা কি বুঝো এটা একটু বোঝার চেষ্টা করতেছিলাম। ওকে, তাহলে এখন হচ্ছে সেলুলোজ। সেলুলোজ কি জিনিস? সেলুলোজ কি জিনিস? কে বলতে পারবে সেলুলোজ কি জিনিস? স্যার সেলুলোজ তো উদ্ভিদের স্যার প্রধান যে ইটা থাকে স্যার, অংশ হিসেবে স্যার। উদ্ভিদের প্রধান অংশ। ওকে, আর? অংশ না জাস্ট স্যার, এটা কম্পাউন্ড। উদ্ভিদের প্রধান কম্পাউন্ড। ওকে, আর? এটা স্যার এক ধরনের পলিস্যাকারাইড, যেটা স্যার বিটা 1,4 ওই লিংকেজ থাকে ওদের মধ্যে স্যার, বন্ড। ওকে, সো এক ধরনের কি বললা? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড, রাইট? ওকে, পলিস্যাকারাইড। ওকে, গুড। আর? হ্যাঁ, বিটা 1,4 গ্লুকোসাইড বন্ড থাকে। আর কার সাথে কার বন্ড থাকে? গ্লুকোজের। আচ্ছা, ওকে, আর? গ্লুকোজের পলিমারকে সেলুলোজ বলে। গ্লুকোজের পলিমারকে সেলুলোজ বলে। আচ্ছা, ওকে, আর? এর বাইরে কিছু বলার আছে কারো এডিশনালি, নাকি আমরা এইটুকুতে যাই আর তারপর পরের অংশে আমি যাব? সেলুলোজ সম্পর্কে আর কিছু? পলিস্যাকারাইড, তারপরে হচ্ছে বিটা 1,4 গ্লুকোজের গ্লুকোজ মনোমার, আরেকটা জিনিস গ্লুকোজের পলিমার, আরেকটা হচ্ছে যে উদ্ভিদের মেইন কম্পাউন্ড। এই তো, এর বাইরে? হুম,
বাকিগুলো আপনি স্যার বলে দেন। আমার তো বলবোই, কিন্তু আমি তো শুনতে যাচ্ছি তোমরা কি জানো এর বাইরে। আচ্ছা, সেলুলোজের স্ট্রাকচারটা আমি কে কে ড্র করতে পারবে? আমি তোমাদেরকে বলি হচ্ছে তোমরা একজন ড্র করতে বলো। আর জানি মাউস মাইক্রোফোন অন হয়েছে। হৃদয়, আচ্ছা, আমি আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম যে নোবডি ক্যান ড্র ইট, মানে অনলাইনে দেখা ছাড়া আর কি। তোমরা তখন খুঁজে কিছু হইলে অনলাইনে দেখে ফেলো বা এই করো, দেখা ছাড়া কেউ ড্র করতে পারবে না। তোমরা কি আমার চ্যালেঞ্জটা নিতে একসেপ্ট করছো? হুম, আমি কিন্তু ব্যাট নিয়ে বসছি আজকে। তোমাদেরকে আমি সময় দিলাম 2 মিনিট, তোমরা সবাই ড্র করো, আমি দেখি সেলুলোজের স্ট্রাকচারটা ড্র করো, আমি দেখি কারো কারেক্ট হয় কিনা। এবং আমার চ্যালেঞ্জ হচ্ছে তোমাদের একজনেরও কারেক্ট হবে না। কি তোমরা ড্র করা শুরু করছো? পরে আমরা স্ক্রিনে শো করবা ভিডিও বা হচ্ছে ছবি তুলে বা যেভাবে হোক নাকি স্ক্রিন শেয়ারের মাধ্যমে। দেখি ড্র করা শুরু করো দেখি। কারো হইলে আমাকে বইলো যে স্যার হইছে। কারো হয়েছে বলো আমাকে যে স্যার আমারটা হয়েছে। স্যার আর 1 মিনিট লাগবে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 1 মিনিট দাও। দাদুকে বলো, দাদুকে বলো।
কি বল? কি বল? Yes. কি 1 মিনিট হয় নাই? স্যার হয়েছে স্যার। দেখাও তাহলে, যারটা হয়েছে দেখাও। হ্যাঁ, জুয়েল দেখাও। জি স্যার। সাফি, স্যার এটা সাফি, কি ঠিক আচ্ছা আছে স্যার? আচ্ছা সাফি, হ্যাঁ সবাই দেখো, কমেন্ট করো, মানে ঠিক আছে সবাই কি বলে? আচ্ছা সাফি হয় নাই। সাফি, এটা অনেক বড় বড় ভুল আছে, আপাতত সরাও তুমি, তারপর নেক্সট পার্সন আসো। স্যার আমারটা দেখাচ্ছি স্যার। দেখি, ঠিক আছে দেখাও। একটু হ্যাঁ দাঁড়াও একটু দেখি। তোমারটার একটা বড় ইয়া হয়েছে যে মোটামুটি এই 90% ঠিক হয়েছে। একটু জায়গায় যে একটু অল্প একটু জায়গায় যে ইয়া হয়েছে, বাট 90% লেসে হচ্ছে 3টা জায়গায় ভুল আছে, বাট 90% হয়েছে। ওকে, নেক্সট। নেক্সট কে দেখাবে? নেক্সট কে দেখাবে? কে নেক্সট কে? আচ্ছা 64 দেখাও, আমি দেখি একটু। দেখা যাচ্ছে? আচ্ছা সরি, এক সেকেন্ড, তুমি কি ব্যাপার দেখা যাচ্ছে না? বহুত কষ্ট হচ্ছে। আচ্ছা হয় নাই, ঠিক আছে, তারপর নেক্সট। তিনজন দেখাইতো না সোফার? সাইফ, জুয়েল এবং লাস্টে কি জানি ওর নামটা ইয়ে করতে পারেনি, একজনেরটা হয় না। তারপরে বাকিরা, বাকি বীর পুরুষ বীর মহিলা, কি হৃদয়, সালমান। আমি কিন্তু ব্যাত নিয়ে বসছি আজকে। ইউনিভার্সিটি ছেলেপেলে কি করব, আর উপায় তো দেখতেছি না। ফার্স্ট ইয়ারে ন্যাচারাল টেক্সটাইল ফাইবার পড়ে আসছে, ইন্টারমিডিয়েটে পড়ে আসছে, কত জায়গায় জায়গায় পড়তেছে। এটা অনেক সাবজেক্ট আছে যেখানে আমরা ক্লাসে বলছি মাত্র 5টা কি 6টা ফাইবার। কি কি 5টা 6টা ফাইবার? কি কি 5টা 6টা ফাইবার বলো দেখি। স্যার আমি দেখাইতাম। দেখাও লিমন।
হয় নাই? হয় নাই। না হয় নাই। লেমন আচ্ছা স্যার, ঠিক আছে। কেন হয় নাই একটু পরে বলবো। কেন হয় না একটু পরে বলবো। মেজর একটা ভুল আছে। আমরা কয়টা ফাইবার বলছি? 5-6টা 5-6টা ফাইবার কি কি ছিল? স্যার, কটন, নাইলন, পলিয়েস্টার, এগুলো স্যার। 3টা আর ফুল আর ফাইবার, কি? উল আর সিল্ক, কি? হ্যাঁ, উল আর সিল্ক। আরেকবার বলো। ন্যাচারাল ফাইবার কোনগুলা, সিনথেটিক ফাইবার কোন, ম্যানমেড ফাইবার কোনগুলো, এইভাবে বলো। নাইলন বললা, পলিয়েস্টার বললা, তারপরে ম্যানমেড ফাইবারের মধ্যে আর কি আছে? স্যার পলিয়ামাইড, পলিস্টার, পলিঅ্যাক্রিলিক, নাইলন। রাইট, হয়তো নাইলন আর পলিয়ামাইড তো একই জিনিস। আরে বাবা, নাইলন আর পলিয়ামাইড এগুলো ম্যানমেড ছিল স্যার। হ্যাঁ, তাহলে পলিয়ামাইড, পলিয়েস্টার, তারপরে হচ্ছে পলিঅ্যাক্রাইলিক, আর একটা হয়তো ভিসকো আছে, রেওন। রিজেনারেটেড। 4টা রেওন, এই তো রিজেনারেট রেওন। আচ্ছা, 4টা হলো। আর ন্যাচারালের মধ্যে স্যার কটন, উল। এই তো কটন আর উল। সিল্ক তো একটা কমার্শিয়াল, উলও হচ্ছে যে সিক্রেটিভ, বাট লেস এই দুইটাই হচ্ছে ন্যাচারালের মধ্যে। এই 6টা মেজর ফাইবারের মধ্যে পুরো আমাদের 4 বছরের কোর্স তো মোটামুটি হচ্ছে কটন বেসড। অলমোস্ট 70% 80% পড়াশোনাই হচ্ছে, সরি কটন বলা ঠিক না, লেসে হচ্ছে যদি সেলুলোজ ধরি তাহলে 90%ই সেলুলোজ বেসড। আর ফাইবার কটন ধরলে লেসে 80%ই হচ্ছে কটন বেসড। প্রসেসিং যা পড়ায় সবই কটন বেসড, মেশিন যেটা পড়ায় সবই কটন বেসড, রাইস কেমিক্যাল মোস্টলি কটন বেসড। বাকিগুলো হচ্ছে যে লেসে হচ্ছে যে একটু জাস্ট জানানোর জন্য, বাট মোস্টলি তো সাপ্লাই চেইন। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি তুমি দেখো 90% গার্মেন্টস এর প্রোডাক্ট হচ্ছে কটন বেসড, ইফ নট মোর। তুমি যদি এক্সপোর্ট মার্কেটের হিসাবটা করো, আমাদের 100% সিনথেটিক আমাদের কোনো প্রোডাক্ট নাই এক্সপোর্ট বাস্কেটে। কিছু আছে যেটা কটনের সাথে বা হচ্ছে ভিসকোজের সাথে মিক্স, এরকম কিছু নাই যে ভিসকোজ মানে ভিসকোজ প্লাস সিনথেটিক, এরকম নাই। কটন যা আছে সব কটনের সাথে মিক্স, এবং ওগুলোরও বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে কটনের পরিমাণ বেশি, বাকিটুকু কম। তার মানে আমাদের এক্সপোর্ট বাস্কেট হচ্ছে যে একদম কটন বেসড, which is a shame after all these years, 40 years of the industry, 40 years of the industry, 45 years or 50 years ito, na 40 years. It's a shame, but okay, যাই হোক, এই শেমটা তোমার না, এই শেমটা হয়তো আমাদের সবারই। তো যে প্রসঙ্গে বলতেছি যে এত সেলুলোজ আর ফাইবার ফার্স্ট ইয়ারে পড়ছো, আমার এখানে হয়তো অন্যান্য সাবজেক্টও পড়তেছো, তারপরে একটা সেলুলোজের স্ট্রাকচার ড্র করতে পারতেছো না, এটা তো একটা কি বলবো। তার মধ্যে 4 জন দেখাইছে, 4 জনেরটাই ভুল, আর বাকিরা তো দেখানোর হয় জানোই না, অথবা দেখানোর মতো সাহস নাই, অথবা হচ্ছে যে কোনোদিন এটা নিয়ে চিন্তাও করো নাই। একটা সেলুলোজের স্ট্রাকচার 20 বছর আগে যা ছিল, আগামী 50 বছর পরেও তাই হবে, আজকেও তাই থাকবে, আগামী 50 বছর পরেও তাই থাকবে। এই জিনিসটা মানে না জানার কি হবে সেটা তো আমি বুঝতেছি না। ফাইবার এটা 5-6টা, এগুলো তো একদম মুখস্থ ছোটস্থ বিধ্বস্ত যা যা হওয়া সব হইতে হবে, কারণ ওটা যদি তুমি না জানো এর উপর কেমিক্যাল স্ট্রাকচার, কেমিক্যাল প্রপার্টিজ ডিপেন্ড করবে, অনেক ক্ষেত্রে ফিজিক্যাল টু সাম এক্সটেন্ট অনেক ফিজিক্যাল প্রপার্টিজও ডিপেন্ড করবে, কেমিক্যাল প্রপার্টিজ পুরোটাই ডিপেন্ড করবে, ফিজিক্যাল প্রপার্টিজ টু সাম এক্সটেন্ট ডিপেন্ড করবে, বাকি এক্সটেন্টটা ডিপেন্ড করে হচ্ছে তুমি কিভাবে ইয়ার্ন বানাবা, কিভাবে ফ্যাব্রিক বানাবা, কিভাবে গার্মেন্ট বানাবা তার উপরে। তো কেমিক্যাল প্রপার্টিজ টোটালি ডিপেন্ড করবে হচ্ছে ফাইবারের স্ট্রাকচারের উপরে, কেমিক্যাল স্ট্রাকচারের উপরে। এটা তুমি এখন কি বলে ফ্যাব্রিক ফর্মে করো আর গার্মেন্ট ফর্মে করো আর এই কি বলে হচ্ছে ইয়ার্ন ফর্মে করো, যাই ফর্মে করো না কেন সেটার উপর ডিপেন্ড করবে না।
এই যে জানো না, কি করা উচিত আমার? ব্যাথ নিয়ে কেন বসছি শাফি, বুঝতে পারছো? লিমন, জি স্যার। লিমন স্যার মারধর করে। জি স্যার, ওই সেলুলোজের সাথে সম্পর্কিত, এই জন্য হয়তো, না হলে অনলাইনে কিভাবে মারবেন? ঠিক আছে। আরে মারতে হবে কেন? ব্যাথ নিয়ে বসছি, এটাতে তো মারা হয়ে গেছে। আচ্ছা স্যার। এই শাফি ঠিক না? জি স্যার, এটা স্যার আচ্ছা, আমাদের এখন জন্য আমরা অনেক আসি। লজ্জাজনক। হ্যাঁ আসি। আচ্ছা, আমরা এখন তাহলে ঠিক করি। লেটস সে হচ্ছে আমরা জানি না, দিস ইজ নট এন ইস্যু। সমস্যাটা হচ্ছে জানার চেষ্টা করতেছি না বা ঠিক করার চেষ্টা করতেছি না। লেটস সে হচ্ছে যে আজকে 40 জন আছে, উই ফিক্স ইট অ্যামাং দিস 40 পারসন। হ্যাঁ, সো লিমন, তুমি, আমি জানি তুমি খুব হতাশ হইছো, তুমি তোমারটা শেয়ার করো। লেটস সে হচ্ছে উই ফিক্স দিস উইথ লিমনস স্ট্রাকচার, ওয়ান ফর অল। মানে আজকে শিখবো, সারা জীবন আর ভুলবো না। ওকে? জি স্যার, শেয়ার করছি। ইনশাআল্লাহ। রাইট। এখন এখানে, হ্যাঁ, এখানে এখানে ভুলটা কোথায় হয়েছে কে বলতে পারবে? দেখো কোথায় কোথায় ভুল হয়েছে, আমরা এখান থেকে দেখবো, তারপরে আমরা নিজেরা ঠিক করে নিব কোথায় কোথায় ভুল হয়েছে। স্যার নিচে হচ্ছে ওই যে একটা মেজর, একটা বেশি। ওএইচ হবে স্যার, ওই যে যেটা পাঁচ হচ্ছে নাম্বার কার্বনে স্যার সিএইচ তো ওইচ হবে খুব সুন্দর। স্যার আমি তো দেখতে Right, পাচ্ছি না। কে বলছে এই কথাটা? দীপা বলছো আর না? স্যার জি স্যার, উপরে হবে এখন- এইচ, এখন দেন pin হচ্ছে করে দিছি। নিচে ওএইচ, আর ওটা স্যার এটা অক্সিজেনটা তাহলে স্যার কিসের নিচে হবে। স্ট্রাকচার? দীপা, এটা কিসের স্ট্রাকচার তাইলে? স্যার এটা সেলুলোজ না, এটা অন্য আরেকটা কম ফাইবারের আর কি। মনে পড়তেছে, সেটা কি? মনে পড়তেছে সেটা না কি? আসলে এখন। আমি But শিওর এটা আমি সামবডি পড়ছি, নোস। স্যার। এটা কিসের স্ট্রাকচার তাহলে? এটা কটন নাকি? এটা কিসের স্ট্রাকচার? এটা কিসের স্ট্রাকচার? স্যার এটা কি স্টার্চের? স্যার মেবি স্টার্স। থ্যাংক ইউ ভেরি মাচ শাফি। এটা স্টার্চের। স্যার আমি কেন জানি দেখতে পাচ্ছি না। না, আমি তো পিন করে দিছি। সো এখানে তো আর পিন করে যেহেতু দিছি, সো যেই কথা বলুক না কেন, তার মানে দাঁড়াচ্ছে স্যার, লিমন, এই ধরনের এটা হচ্ছে হোয়াট ইউ ড্র, স্ট্রাকচার, হোয়াট মানে বায়োলজিতে স্যার এই ধরনের স্ট্রাকচার সেলুলোজে ছিল মনে হয়, আমার সঠিক মনে পড়তেছে না যদিও। স্যার এটা সেলুলোজ। সেলুলোজিক স্ট্রাকচার না স্যার এটা হয়নি স্যার, ওটা ওই যে স্যার আলফা আর বিটা একটা আছে স্যার, আলফা 14 মানে মেবি হয়তো সেলুলোজে, আর হইতেছে বিটা 14 হইতেছে স্টার্সে। না উল্টা বলছো, বিটা 14 সেলুলোজ, আলফা 14 স্ট্রাকচার। মেবি আমার সঠিক but মনে this পড়তেছে না। is হচ্ছে যে স্ট্রাকচার অফ স্টার্চ স্টার্স স্যার, এবং স্টার্স তাহলে এটা। হ্যাঁ, তাহলে সেলুলোজের সাথে স্টার্চের ডিফারেন্সটা কি? সেলুলোজের স্টার্চের ডিফারেন্সটা কি? এখানে আরেকটা ভুল আছে, এটা ছোট ভুল, আমি ঠিক করে দিব একটু পরে। লেটস সে হচ্ছে যে স্ট্রাকচারের সাথে ডিফারেন্সটা কি? স্যার ওটা তো CH2OH আছে স্যার, 5 নম্বর না 6 নম্বর। হ্যাঁ, দ্বিতীয় একটা ভুল আছে, রাইট। ও এখানে অনেক আরো, স্যার আমি এই জিনিসটা চোখে পড়ে নাই, আরো দুইটা ভুল আছে, দুইটা আচ্ছা। তিনটা ভুল আছে। স্যার এই যে তার মধ্যে দুইটা এই একটা জায়গায় মেজর ভুল। CH2OH আর হ্যাঁ। এইখানে একটা এই ধরনের একটা স্ট্রাকচার হ্যাঁ, করে দাও। আছে। ওই যেখানে CH2OH হবে তার নিচে OH হবে আবার ওই কার্বনের নিচে। এখানে OH, হ্যাঁ হ্যাঁ ওইখানে OH হবে। এখানে H ঠিক আছে। না না, এখানে H ঠিক আছে। স্যার ওইখানে তো এইচ হবে স্যার, সিএইচ টু এইচ এর নিচে এইচ হবে।
আচ্ছা না, তুমি বেশি কমপ্লিকেটেড করে ফেলছো, তোমারটা বেশি ভুল, তখন এটা কনফিউশন করে ফেলবে সবার মাঝখানে, বাদ দাও। তুমি স্যার সরাও। আমারটা বাদ দিয়েছে। ইয়া করো, কি বলে হচ্ছে সাফি তোমারটা শেয়ার করো তো। মানে কনফিউজ করে ফেলা করা যাবে না, ব্রেইনটাকে একদম মানে টু দা পয়েন্টে নিয়ে যেতে হবে। সাফি তোমারটা শেয়ার করো। স্যার আমারটা সব অনেক ভুল আছে মনে হয়। তোমারটাও তো দেওয়া যাচ্ছে আমারটা না। ওই যে বিটা ভুলে বিটা দিয়ে ফেলছি। আরেকটা কে জানি ছিল না, কারোটাই হয় নাই। আচ্ছা আমি আসলে লেটস সে হচ্ছে আমি আমার স্ক্রিনটাই তাহলে শেয়ার করি, এখন উপায় নাই। কি হয়েছে, হাসি কেন? মজা লাগছে মনে হয়। কই দেখা যাচ্ছে? জি স্যার। এখানে কি কি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে? স্যার আসলে আমরা জানি কিন্তু বারবার ভুলে যাই স্যার এটা। এবং এই যে বললাম বেত নিয়ে বসছি আমি, এবং যাতে ভুল না হয় এই ব্যবস্থা আমি করতেছি। এক তো বেত নিয়ে বসছি, তারপরে তো সবাই তো অ্যাসাইনমেন্ট দেয়, আমি তো বাড়ির কাজ দিব, এবার কি করব বাচ্চা ছেলেদের মতো। তাহলে এগুলো দিয়ে কি হবে? এই যে জানো বলতেছো, এগুলো দিয়ে কি হবে? এই জানার কি লাভ? খুলে যাচ্ছে, এই জানার কি লাভ? এটা সহজ উদাহরণ দেই, মানে অ্যাপ্লিকেশন কেমনে লিখতে হয় এটা কবে থেকে শিখতেছো? এই যে বিনা বেতনে অধ্যয়ন, তারপরে কি কি জানি আছে, ছুটির আবেদন চাহিয়া দরখাস্ত লিখো, এগুলো কবে থেকে শিখতেছো? হ্যালো, ক্লাস 3-4 থেকে স্যার। ক্লাস 3, 4, 5 থেকে শিখতেছো। এখন আমি যদি তোমার বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে, এখন আমি যদি তোমাদের এই যে এখানে 40 জন আছে, যারা আছে এবং যারা নাই, তাদেরকে যদি বলি হচ্ছে ঠিক আছে স্যার আজকে আগামীকাল ক্লাস করবো না, আমরা একটা চিঠি নিয়ে আসি সবাইকে, বাংলায় লেখো, কি অবস্থা হবে? তোমার মনে হয় কয়জন ঠিক মতো লিখতে পারবে? লেখছে হচ্ছে ভিতরে কি লিখছে কন্টেন্টটা নিয়ে আমরা কথা না বলি, মানে স্ট্রাকচারটা ঠিক মতো লিখতে পারবে কয়জন? জাস্ট আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম আর কি, মানে এগুলো থেকে বেশ। তার মানে এখন দেখো মানে এই যে চিঠি লেখা শিখতেছো 3-4 থেকে, তারপরে ইমেল লেখা, তারপরে মেমো, তারপরে হাবি জাবি কত কিছু, রিপোর্ট লেখা, মানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কিছু শিখতেছো কিন্তু কোনোটাই পারা যাচ্ছে না। বেশিরভাগ লোক পারতেছে না, লেটস সে 1-2 জন পেরে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ পারা যাচ্ছে না। স্যার আমরা তো পড়ি স্যার শুধু পরীক্ষার হল পর্যন্ত পারলেই হয় স্যার। আরে বাবা, পরীক্ষার হল পর্যন্ত পারলেও তো জানা লাগে, ওইটুকু মানে নিজের মতো করে দেওয়া লাগে। জি স্যার পরীক্ষার একটা মনে করো পরে অ্যাপ্লিকেশনের কথা বললাম না, কিন্তু ধরো একটা চিঠির কথা যে বললাম, সেই চিঠি তো পরীক্ষার সাথে সম্পর্ক নাই কিছু। স্যার এখন তো অনলাইন যুগ, চিঠি কেউ লেখে না স্যার। কি বলো চিঠি লেখে না? অনলাইন যুগ, স্যার চিঠি লেখে না? আমি যেমন স্যার আমি জীবনে আজ পর্যন্ত কাউকে চিঠি লিখি নাই স্যার। আচ্ছা চিঠি লেখো না, কিন্তু হাতে তো লিখতে হবে একটা অ্যাপ্লিকেশন, ইংরেজিতে টাইপ করেও তো একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, হাতের কথা বলে নেই তো। মনে করো হচ্ছে তুমি যখন আমার কাছে লিখবা, তুমি কি লিখবা? মনে করো তোমার এখন একটা কিছু দরকার, তুমি কিভাবে লিখবে? একটা ইমেল করবে আমাকে? মনে করো একটা অফিসিয়াল জিনিস লিখলো, অথবা একটা ব্যাংক বললো হচ্ছে যে, মানে ধরো ব্যাংক বললো হচ্ছে যে স্যার আপনার একটা চেক করতে হবে, আপনি আমাকে একটা অ্যাপ্লিকেশন দেন, যে চিঠি দেন যে আপনার এই ম্যানেজার বরাবর যে চেকটা ডিসবার্স করে দেন।
কি করবা তুমি? ইমেল লিখবা? সরকারি জায়গায় ইমেল চলবে? তুমি লেখো নাই আজকে তোমার দরকার হয় না, কিন্তু ভবিষ্যতে না কোনো, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, ভবিষ্যতে কোনো না কোনো জায়গায় তো দরকার হবেই তোমার। তো ঠিক একই রকম ভাবে এই যে বলতেছো হচ্ছে যে আমরা শিখতেছি জানতেছি, আমরা কিন্তু ভুলে যাচ্ছি। এটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে গেছে হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমে, হচ্ছে যে আমরা যত কিছু শেখাই তার 10%ও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারতেছো না, 5 থেকে 10%। এবং দ্যাট ইজ বেসিক্যালি ক্রিয়েটিং এ প্রবলেম ইন দ্য ইন্ডাস্ট্রি, এবং দ্যাটস ওয়াই পিপল হচ্ছে যে কামিং ফ্রম হচ্ছে যে আউটসাইড। আমি তোমাকে একটা সহজ উদাহরণ দেই। বাংলাদেশে যত শ্রীলঙ্কান কাজ করে 90 মানে শ্রীলঙ্কার মানে আরএমজি সেক্টরে কাজ করে, টেক্সটাইল সেক্টরে কাজ করে, তার 95%-এরই বা 90%-এরই শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমার বেশি না, এবং সেই ডিপ্লোমা 6 মাস, 3 মাস, 1 বছর এর বেশি না। যে ইন্ডিয়ান গুলো আসে তাদের বেশিরভাগেরই মাস্টার্স লেভেলে কোনো ডিগ্রি নাই, ব্যাচেলর ডিগ্রি। অনেস্টলি মানে ইফ ইউ লুক অ্যারাউন্ড, ইফ ইউ লুক ইনটু, মানে লিঙ্কডইনে গেলেই হয়তো খুঁজে পাবা যে বাংলাদেশে কারা কাজ করে বা কোথাও না কোথাও। একটু প্রোফাইলটা ঘাইটা দেখো। ইট ইজ বিকজ হচ্ছে মানে টেকনিক্যাল হয়তো নলেজ কম থাকতে পারে, কিন্তু বেসিক যে নলেজ গুলো দরকার একটা জিনিস চালানোর জন্য, দে হ্যাভ অ্যাকোয়ার্ড ইট থ্রু দেয়ার এডুকেশন অথবা থ্রু দেয়ার সিস্টেম। এখন আমরা যখন কথা বলি বিদেশিরা এসে কেন দখল করে নিয়ে যায়, পাল্টা কোশ্চেনটা হচ্ছে যে ক্যান ইউ শো মি হিজ রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্টটা তো খালি ডিগ্রিতে না, রিপ্লেসমেন্টটা তো হচ্ছে কাজটা কমপ্লিট করা নিয়ে। বুঝতে পারছো জিনিসটা? এখনো ছোট আছো, একটু এই জিনিসগুলো এখন যদি একটু মাথায় ঢুকাইতে পারো হচ্ছে যে যে কিভাবে আসলে আমি কাজগুলো ইমপ্লিমেন্ট করে নিতে পারি। একটা হচ্ছে নলেজ, একটা হচ্ছে স্কিল। নলেজটা হচ্ছে আমি তোমাকে সাঁতার কাটা কেমনে শিখাইতে হয় ক্লাসরুমে শিখাই দিলাম, আর স্কিলটা হচ্ছে এই তুমি পুকুরে যে পানিতে যে সাঁতারটা কাটতে পারো। আমাদের এখন ওই স্লাইড বেসড নলেজটা অনেক বেশি হয়ে গেছে, কিন্তু আসলে অ্যাকচুয়াল কাজটা করার মতো লোক খুবই কম। আরো একটা উদাহরণ দেই, তোমাদের স্টুডেন্ট বা আমার সাথে গত বছর কি বলে হচ্ছে যে আমাদেরই ডিপার্টমেন্টের একটা মানে অ্যাপারেল কি বলে হচ্ছে যে ল্যাব শেষ করছে আর কি, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 1 বোধহয় বা 2 যেটাই হোক না কেন, থার্ড ইয়ারে ছিল তো বা সেকেন্ড ইয়ারে শেষ করছে। তো বলছে স্যার, আমি বললাম জিজ্ঞেস করলাম ল্যাব কেমন হয়েছে? স্যার খুব ভালো হয়েছে, আমরা খুব ভালো মতো শিখছি। আমি তখন ঈদের আগে ছিল 1-1.5 মাস আগে। ঠিক আছে, তো ভালোই হয়েছে, আমি তাহলে তোমাকে কাপড় কিনে দিই, তুমি তো আমার একটা কিছু সেলাই দিলা পাঞ্জাবি, তাহলে আমার কেনা লাগলো না। বলে স্যার এটা কি বলেন? আমি বললাম এটা কি বলেন মানে? তুমি না বললা ভালো মতো শিখছো, মেশিন টেশিন চালাইছো, তো আমার একটু যা ভালো খারাপ যাই হোক না কেন একটা সেলাই দাও, আমি ওটাই পরি, বলতে পারবো যে প্রাউডলি যে আমার স্টুডেন্ট আমাকে বানাই দিচ্ছে। খারাপ হোক ভুল হোক যাই হোক না কেন। তো বলে তারপর বললো হচ্ছে যে স্যার ওরকম তো শিখি না। ওরকম শিখো না, তাহলে কিরকম শিখছো সেটা বানাই দাও। তো তাহলে এই যে একটা গ্যাপ রয়ে যাচ্ছে, এইটার সমাধান কিভাবে হবে? যে আমরা বলতেছি আমরা জানি বা শিখতেছি, কিন্তু আমরা কি বলে হচ্ছে যে আরো উদাহরণ দেই, স্টুডেন্টদেরকে মেশিন চালাইতে দেয় না, কি বলে হচ্ছে গার্মেন্টস কেন, অনেক আরপিএম অনেক স্পিড। আমি বললাম হচ্ছে যে তাহলে
এই যে অশিক্ষিত মেয়েগুলা যে ফ্যাক্টরিতে যে কাজ করে, এত আরপিএম এ কাজ করে, তাহলে ওরা কিভাবে কাজ করে যেটা আমাদের ছেলে মেয়ে পারবে না? তো ও আমাদের ছেলে মেয়ের ভয় আছে আর ওর ভয় নাই একটা অশিক্ষিত ছেলে মেয়ে, গ্রামের মেয়ে 5 পাস 6 পাস 8 পাস, এখন হয়তো 8 পাস লাগে, তো ও কিভাবে চালায় 3000 আরপিএম এ, 3500 আরপিএম এ? আর আমার এখানে মেশিন চালানো যায় না, পারে না, হ্যান হইছে ত্যান হইছে, বিকজ হচ্ছে যে এত স্পিডে কেমনে চালাবে? আমি জানি না আমি তোমাদেরকে বুঝাতে পারতেছি না যে অ্যামাউন্ট অফ স্কিল গ্যাপ ইন দা হচ্ছে যে আমাদের গ্রাজুয়েটদের মধ্যে ইজ গেটিং বিগ এন্ড বিগ এন্ড বিগ। হতাশাটা তো এই জন্যই বেশি হয় যে আমরা হয়তো স্টুডেন্টকে শেখাতে পারতেছি না আর কি। যারা ভালো তারা আসলে ইরেসপেক্টিভ অফ হচ্ছে এডুকেশন, তারা নিজের মতো করেই ভালো, মানে হচ্ছে ইউনিভার্সিটি বা এডুকেশন সিস্টেম তাদেরকে ডিফাইন করে না। তাদেরকে তারা যদি পড়াশোনা নাও করতো তারা তাদের মতো করে বের করে নিতে পারে আর কি। আর আমরা যারা মেজর এভারেজ যারা বা যেই লেভেলটাকে আসলে ইমপ্রুভ করা দরকার, সেই লেভেলটার ইমপ্রুভমেন্ট আসলে আমরা টাচ করতে পারতেছি না আর কি। যতটুকুই করে তার ক্রেডিট, ইউনিভার্সিটির কোনো ক্রেডিট আর দেখতেছি না আমি। এই খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এই কারণে ডিফারেন্সিয়েটও করা যাচ্ছে না মানে গ্রাজুয়েটের কোয়ালিটিতে। তোমাদের সুবিধা হচ্ছে যে তোমাদের আল্লাহ কি বলে হচ্ছে মেধা দিছে, আর সেই মেধাটা এখন কাজে লাগাবা কিনা এটা তো সম্পূর্ণ তোমাদের ব্যাপার। বাট দিস ইজ এ ভেরি ডায়ার নিড। আমাকে যখন বলা লাগবে হচ্ছে যে আমার উই নিড হচ্ছে যে কেন বিদেশিরা কাজ করে, ফাইন, কিন্তু কোশ্চেন হচ্ছে যে আমি যে ওর বদলে একজনকে নিব, সেই লোকটাকে। হ্যাঁ তুমি বলতে পারো যে আমাদের বড় ভাইরা আছে, অমুকে আছে, তমুকে আছে, আই এম জাস্ট গিভিং ইউ এন এক্সাম্পল। তোমার বিজনেস 100 কোটি টাকার বিজনেস, তুমি কি উড ইউ লুক ইনটু হু ইজ বড় ভাই? তোমার তো 100 কোটি টাকা বিজনেস, তোমার ব্যাংক লোন আছে, প্রতি মাসে মাসে দিতে হবে, তোমার বেতন আসে 1 কোটি টাকা, তুমি কি খুঁজে বেড়াবা হচ্ছে যে কে বিদেশি কে দেশি? তোমার তো দরকার হচ্ছে বিজনেস কে চালাইতে পারবে, ইরেসপেক্টিভ অফ হোয়াট ন্যাশনালিটি ইট ইজ। হ্যাঁ অবশ্যই তার মধ্যে যদি দুইজন ইকুইভ্যালেন্ট হয়, যদি মনে হয় যে না আমি বিদেশিটারে দিয়া থেকে দেশিটা দিয়ে পারা যাবে, সেটা অন্য জিনিস, পারা গেলে না নিলে। তোমার যখন 100 কোটি টাকা 1000 কোটি টাকার বিজনেস হয়, ইউ ডু নট লুক ইনটু হচ্ছে যে where he is coming from, you look into হচ্ছে যে how to কি বলে run the business profitably. This is something that we need to address ourselves, we need to address through you. আমাদের অ্যাসেটই হচ্ছে তোমরা। So if we fail, if we succeed, we succeed because of you. If we fail, it is also because of you. মেবি আমরা তোমাদেরকে গড়ে তুলতে পারি নাই। ওকে, আমরা আবার সেলুলোজ ফাইবারে চলে আসি। সো এই স্ট্রাকচার থেকে যদি দেখি আমি, এখানকার মনোমার কি? মনোমার কি? স্যার গ্লুকোজ। ভেরি গুড, গ্লুকোজ হচ্ছে মনোমার। পলিমার কি? সেলুলোজ। ভেরি গুড, সেলুলোজ। রিপিটিং ইউনিট কি? স্যার যেটা দেওয়া আছে। রিপিটিং ইউনিট কি? স্যার গ্লুকোজ। স্যার ডু ইউ নো গ্লুকোজ স্যার? অ্যাড হয়ে আলফা বিটা 1। রিপিটিং ইউনিট কি? রিপিটিং ইউনিট কি? সেলুবায়োস। থ্যাংক ইউ, সেলুবায়োস। মনোমার কি? গ্লুকোজ।
পলিমার কি? cellulose, হ্যাঁ, cellulose, সেলুলোজ। রিপিটিং ইউনিট কি? Cellulobiose. সেলুবায়োস। এবার আমরা সবাই বলি, একজন বললে হবে না। মনোমার কি? গ্লুকোজ। গ্লুকোজ। সবাই বলি, ক্লিয়ার হওয়া দরকার জরুরি ভিত্তিতে। মনোমার কি? গ্লুকোজ। glucose, গ্লুকোজ। গ্লুকোজ। পলিমার কি? সেলুলোজ। সেলুলোজ। পলিমার কি? Cellulose. পলিমার কি? সেলুলোজ। সেলুলোজ। সবাই বলি আমরা, cellulose, সেলুলোজ। সেলুলোজ। রিপিটিং ইউনিট কি? সেলুবায়োস। Cellulobiose. সবাই বলি আমরা, cellulose, সেলুবায়োস। সেলুবায়োজ। সো সাম গুড। মনোমার এবং রিপিট একও হইতে পারে, রিপিটিং ইউনিট আলাদা হইতে পারে। ঠিক আছে, এটা ক্লিয়ার রাখো। n ইকুয়াল টু কত? n কেন দেওয়া হয়? স্যার এখানে অসংখ্য মনোমারের সংখ্যা। repeating unit থাকবে। কিসের সংখ্যা? repeating unit, sir, number of polymerization, ফ্যান্টাস্টিক। নাম্বার অফ পলিমারাইজেশন অথবা না, ডিপি হচ্ছে ডিগ্রি অফ পলিমারাইজেশন, এন হচ্ছে ডিগ্রি অফ পলিমারাইজেশন, নাম্বার অফ পলিমারাইজেশন না, অথবা নাম্বার অফ রিপিটিং ইউনিটস। সেলুলোজ 1.5, এন কত? কটন ফাইবারের ক্ষেত্রে এন কত? হ্যাঁ, 5000, এন 5000। গুড। এন যদি 5000 থেকে 15000, যদি তাহলে মনোমারের সংখ্যা কত? মনোমারের সংখ্যা কত? তো দ্বিগুণ হয়ে যাবে double, sir, 10,000। ফ্যান্টাস্টিক। এই জিনিসগুলো একটু ক্লিয়ার করবা। রিপিটিং ইউনিট যদি এখানে ক্ষেত্রে রিপিটিং ইউনিট যদি 5000 হয়, মনোমারের সংখ্যা এখানে কত? গ্লুকোজ মলিকুলের কত হবে এটা? sir, repeating unit এর double হবে। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। জি স্যার। এখানে n ইকুয়াল টু কোন বইতে যদি 5000 দেখো, 10000 দেখো, এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে নিবা। আর লিমন, আমার ধারণা সম্ভবত বায়োলজি বইতে ভুল আছে, এবং বইতে ভুল থাকবে এই জিনিসটা। ভুলে স্যার স্টার্চকে সেলুলোজ ভাবছি, মানে এটা আমার একটু ভুল হয়েছিল, মানে মনে ছিল না তো। আচ্ছা, বায়োলজি বইয়ে ভুল হয় নাই তাই তো? স্যার আমি স্যার যে বইয়ে ঠিক আছে স্যার, বইয়ে ঠিক আছে স্যার, আমি হয়তো একটু ভুল ধারণা করছি, মানে আমি হয়তো স্টার্চকে সেলুলোজ ভাবছিলাম, মানে ঠিকমতো মনে ছিল। নেটে স্যার একটা স্ট্রাকচার আছে স্যার, ওই যে ডিমন যেটা দেখাইছে ওটা স্যার কোথায় কিভাবে পেলো স্যার? ওটা স্যার, ওটা এক প্রকার স্যার মানে স্টার্চ হবে, মানে আমি ওই স্টার্চকে সেলুলোজ ভাবছি। ওটা স্যার ওয়ান কাইন্ড অফ সেলুলোজ, ওটা অন্য আরেক স্ট্রাকচার, ওটাতে স্যার CH2S নাই। ওইটা কোনটা সেলুলোজের কথা বলতেছো? এটা কি তারেক বলতেছো কথা, নাকি আরাফ বলতেছো? আরাফ। হ্যাঁ আরাফ বলো, কি বলতেছিলে? অন্য সেলুলোজ মানে কি? স্যার ওই যে নেটে স্যার shutterstock.com এ স্যার আরেকটা স্ট্রাকচার আছে, আর স্যার রিসার্চ গেটে স্যার আপনারটা আছে। আচ্ছা, এবার আমি একটু, যেহেতু এই কথাটা আসছে, আমি আসলে শেষ করতে পারি না স্ট্রাকচারটা, আমি কি বলে হচ্ছে যে আবার তাহলে হচ্ছে যে আবার বেসিক থেকে ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে, আমি এখন স্ক্রিন শেয়ার করতেছি, আমি যা করতেছি, ও যা করছে আমি ওইটাকে রিপিট করি, ঠিক আছে? ও করছে সেলুলোজ স্ট্রাকচার, ঠিক আছে? সেলুলোজ স্ট্রাকচার হিসেবে সার্চ দিছে, ইমেজ সার্চ দিলাম আমি,
ইমেজ সার্চ দিয়ে কি কি আসছে একটু দেখো। শাটারস্টক, উইকিপিডিয়া, রিসার্চগেট, আর হচ্ছে ভেক্টর স্টক, আচ্ছা যাই হোক, আর হচ্ছে lvbiology.co.uk। হ্যাঁ, ওকে, আমি প্রথমটা দিলাম। এই যে shutterstock.com লেখা আছে সেলুলোজ স্ট্রাকচার, এই shutterstock.com কে আমি কেন বিশ্বাস করব? এটা কি? মানে এটা তো একদম জাতেরই কোনো কিছু না। আমি মানে যে এখানে যে ক্লিক করছি, আমি তো মনে করতেছি যে এটা আমার কম্পিউটারটাই নষ্ট হয়ে গেছে। আমি একজন কি বলে হচ্ছে যে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হিসেবে কেন এই কাজটা করব, শাটারস্টকে ক্লিক করব? মানে এইখানে ভুল থাকলেও ভুল, ঠিক থাকলেও ঠিক, যা ইচ্ছা তাই থাকুক। হ্যাঁ, এখন এমন হইতে পারে যে আমি একটা স্ট্রাকচার একটু ভালো কোয়ালিটি, এখানে হয়তো ইমেজ কোয়ালিটিটা ভালো, সেটার জন্য আমি হয়তো নিতে চাচ্ছি আর কি, কিন্তু এটার থেকে আমি ভেরিফাই করব স্ট্রাকচার কি? সো মেক ইয়োরসেলফ হচ্ছে যে কমফোর্টেবল, যে আসলে তুমি কিসে বিশ্বাস করবা। সো এই টাইপের জিনিস আমার হাই রেজুলেশন স্টক ফটোর জন্য লাগলেও লাগতে পারে। সেকেন্ড, উইকিপিডিয়া। আমি বোধহয় এই কথাগুলো আগেও বলছি। উইকিপিডিয়াতেই বা কেন আমি বিশ্বাস করব? উইকিপিডিয়া লেখালেখি কে? ভুল হইতে পারে, ঠিক হইতে পারে, যা ইচ্ছা তা হইতে পারে, লিখছে কে দেখি তো, এখানে লেখা থাকে না কে লিখছে? The page was last modified 19 March, এবং হচ্ছে কি text is available under the Creative Commons Attribution Share Alike Licenses। এবং যাই হোক, এটা যদি আমি এডিট করতে চাই, সম্ভবত দেখি লেটস সে হচ্ছে যে আমি এখানে অথরিটি কন্ট্রোল, আচ্ছা এখানে এডিটের একটা অপশন আছে না, এখানে একটা এডিটের অপশন আছে, কোথায় আছে একটা এডিটের অপশন? স্যার ওই তো এক্সটার্নাল লিংকের ওখানে একটা দেখলাম এডিট। এখানে এক্সটার্নাল লিংকে স্যার উপরে, সরি এই পেজে তার উপরে একটু স্ট্রাকচার নেওয়া হয়েছে স্যার, এই যে পেরেজ এন্ড উইলিয়াম মেকির বই থেকে। আচ্ছা লেটস সে হচ্ছে কোথায় বলো তো এডিট করব, আর একটু উপরে স্যার একটা এক্সটার্নাল লিংক লেখা এডিট অপশন আছে। হ্যাঁ এডিট লেখা ছিল, এই যে এডিট উপরে, রিড, এই যে এডিট। এখন মনে করো হচ্ছে আমি যদি জাস্ট সিম্পলি, ঠিক আছে, এখানে যে এডিট করে দেই 3 ডাইমেনশনাল স্ট্রাকচার অফ সেলুলোজ না লিখে লিখলাম 2 ডাইমেনশনাল, পাবলিশ চেঞ্জেস, ডান না? জি স্যার। তো এটা তো যে কোনো মুহূর্তে যে কেউ করতে পারে, তুমি এটার উপর কেমনে রিলাই করবা? হ্যাঁ অনেক সময় আমরা পড়ি ইজিলি আন্ডারস্টুড, মানে লেখাটা হয়তো ইজি বলে, কিন্তু এটার উপর তুমি কেমনে রিলাই করবা? যে কোনো মুহূর্তে এই কাজটা করতে পারে, কিভাবে রিলাই করবা তুমি? গেলাম ক্যান্সেল। তারপরে 3 নম্বরটা আসছে স্ট্রাকচার অফ সেলুলোজ, এটা হচ্ছে রিসার্চ গেট, যাকে এখানে হয়তো ঠিক থাকলেও থাকতে পারে, লেটস সে আমি জানি না, ঠিক থাকলে থাকলো, না থাকলে নাই। আরেকটা দেখি, এই আরেকটা রিসার্চ গেট, ঠিক আছে, 2টা রিসার্চ গেট আমি নিলাম। নেওয়ার কারণটা কি আমি একটু বলার চেষ্টা করতেছি। দেখো রিসার্চ গেটে এই পেপারটাতে যেই হোক না কেন, রিসার্চ গেটে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, রিসার্চ গেট কিন্তু হচ্ছে আমি কিভাবে বলি এটাকে, মানে মনে করো উইকিপিডিয়ার একটা বড় আরেকটা ভার্সন, রিসার্চ ভার্সন। এইখানে কি বলে হচ্ছে যে ভালো কোয়ালিটির আর্টিকেলও কেউ দিয়ে দিতে পারে, অথবা তুমি মনে করো একটা আর্টিকেল লিখছো, সেটাও তুমি জাস্ট সিম্পলি আপলোড করে দিতে পারো উইদাউট এনি হচ্ছে পাবলিকেশন, অথবা হচ্ছে উইদাউট এনি হচ্ছে কি বলবো আমি, উইদাউট এনি ভেরিফিকেশন। সো এই যে এখানে দেখো সেলুলোজ লিখছে, ঠিক একই সাথে আরেকটা রিসার্চ গেট পাবলিকেশন, এখানে দেখো সেলুলোজ কি লিখছে,
এটা হচ্ছে যে চিটিং এর সাথে ইয়া করছে। দেখো দেখা যাচ্ছে ভুল করছে যে, সেটা স্যার ভুল করছে, রাইট? স্যার বিটা 1-4 করে দিচ্ছে। বুঝতে পারছো? এখন আমি যেহেতু ভুল করছে রিসার্চ গেট এবং হচ্ছে আর ক্যানাট আপলোডেড বাই সুইটি আর ক্যানাট, সো আমি একটু দেখি এরা কারা। ভিউ পাবলিকেশন দিলাম, এরা কারা একটু দেখি। এটা হচ্ছে কি একটা ওনারা হচ্ছে সুরিন্দর পি চাওলা, হ্যালো, আর কে শর্মা, পি চাওলা, কানাত, এবং হচ্ছে একটা বই পলিস্যাকারাইড বইয়ের চ্যাপ্টার কাইটোসানের মধ্যে আসছে। এটা স্প্রিঞ্জার কেন লিখছে, স্প্রিঞ্জার হয়তো পাবলিশ করছে, ঠিক আছে? এই যে ফুল টেক্সট, হ্যাঁ স্প্রিঞ্জার পাবলিশ করছে। তার মানে ওনারা হচ্ছে কি ভাবনা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ওনারা এই যে এই বইয়ের চ্যাপ্টারে এই ফিগারটা দিছে। তার মানে বই চ্যাপ্টারও ভুল করতে পারে, বা একটা বইও ভুল করতে পারে। বইয়ের ক্ষেত্রে ভুল করাটা আরো অনেক ক্ষেত্রে কঠিন, ইজি, কারণ হচ্ছে বইয়ের চ্যাপ্টারটা ইউজুয়ালি কেউ রিভিউ করে না। মানে ইনিশিয়ালি তো দেখলাম যে ভেক্টর স্টক থেকে মানে একদম লো কোয়ালিটির যেগুলো উইকিপিডিয়া, ইভেন বই যেটা তোমার হচ্ছে রেফার টু হচ্ছে যে মানে ইউ থিঙ্ক দ্যাট হচ্ছে যে ইট উড বি দা ওয়ান হচ্ছে আলটিমেট নলেজ অথবা হচ্ছে যে রাইট নলেজ, ইন মেনি কেস ইজ নট ট্রু। হ্যাঁ, কোশ্চেন হচ্ছে যে ট্রু না মানে ঠিক না বেঠিক এটা উপায় কি জানার? তোমার যদি এর থেকে বেশি নলেজ থাকে তাহলেই একমাত্র ইউ উইল বি এবল টু হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড যে কি ভুল করছে ভুল করে নাই, কোন জায়গাটা সে ভুল করছে। কারণ তুমি যতক্ষণ না জানবা যে সে কি ভুল করছে ততক্ষণ তো তুমি বলতে পারবে না যে এটা ভুল এটা ঠিক। বাট মনে রাখবা বইগুলা যথেষ্ট পরিমাণে ভুল থাকে, আর রিসার্চ পেপারের হচ্ছে 70%ই হয়তো ভুল, যেটা হয়তো আগে পাইছে পরবর্তীতে হয়তো সে আপডেট করছে। এর মাঝখান থেকেই তোমাকে খুঁজে নিতে হবে হচ্ছে যে রাইট ইনফরমেশন। আমি কি বেসিকটা ক্লিয়ার করতে পারছি? মানে আমি যেই কি বলে হচ্ছে যে মানে তার মানে ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে তোমার একটা বড় কাজ হচ্ছে রাইট ইনফরমেশনটা, রাইট ফ্যাক্টটা, রাইট কি বলে হচ্ছে ডেটাটা খুঁজে নেওয়া। এটা একটা তোমার বড় কাজ, জানার আগে খুঁজে নিয়ে জানাটা জরুরি। যেটা আমি ডিপ্লোমার থেকে এক্সপেক্ট করব না, ডিপ্লোমার কলেজ স্টুডেন্ট থেকে এক্সপেক্ট করব না। কলেজ মানে ওই যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অমুক টমুক থেকে, যদিও তারা বিএসসি পাবে, তাদের থেকে আমি এক্সপেক্ট করব না, কিন্তু আমি তোমার থেকে এক্সপেক্ট করব বিকজ ইউ আর এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। You would supposed to হচ্ছে যে find out what is the right information and then use it in your source. এবং you are supposed to have that quality that you could verify which is right facts, which is facts and which is not. That I would expect at the end of your 4-year degree, at the end of your graduate degree, you are supposed to verify which one is fact, which one is the right information, which one is not, and then utilize কি বলে those information for your হচ্ছে কি বলে হচ্ছে যে application, implementation, verification for your হচ্ছে study অথবা যেটার জন্য ইউজ করার জন্য। কারণ if you base anything on your wrong information, it is likely that your conclusion is also will be wrong. আমি কি তোমাদেরকে জিনিসটা বুঝাতে পারছি যে প্রসঙ্গে আসলে আমি কাজটা করলাম? বুঝাতে পারছি কি? জি স্যার। মাথায় রাখো, এখনই মাথায় ঢোকানোর সময়। মাথাটা এখনো আলহামদুলিল্লাহ ফাঁকা আছে, মাথার মধ্যে রাইট জিনিসগুলো ঢুকাও, দেখবা হচ্ছে যে পরবর্তী তোমার লাইফটা অনেক ইজি হয়ে গেছে। সো ডু নট ট্রাস্ট, মানে আমি বললাম যে একটু চেক করে নিবা 2-3টা জায়গায়, 2-3টা ডকুমেন্টে, যখনই দেখবা হচ্ছে যে মানে সন্দেহ জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যে এটা তো মনে হচ্ছে না ঠিক, ওকে আমি আরেকবার দেখি, আরেকটা 2-3টা জায়গায় দেখে নি। এখন তো সহজ হয়ে গেছে, আগে তো লাইব্রেরিতে যেয়ে দেখতে হইতো, এখন তো। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে অনলাইনের
99% জিনিস বিশ্বাস করবা না, স্পেশালি ব্লগ, রিপোর্ট, হাবিজাবি। রিপোর্ট বলতেছি, ধরো নিউজ পেপার আর্টিকেল থেকে শুরু করে হাবিজাবি, চেষ্টা করবে স্পেশালি সায়েন্টিফিক ক্ষেত্রে বিশ্বাস না করার। দে ম্যানিপুলেট। তারা ফ্যাক্ট থেকে ওপিনিয়নটা বেশি দেয়, বিকজ দ্যাট ইজ দ্য নেচার অফ দ্য থিংস। And do not use any social media, Facebook, Instagram, or otherwise, as a source of your information. This is a request. Do not use any social media for your source of information, for anything. Not even hadith, not even Quran Sharif, not even ki bole hocche je quotation, not even anything. Do not use that. Okay. আমরা monomer, glucose, polymer, cellulose, রিপিটিং ইউনিট হচ্ছে সেলুলোজ, এইটুকু ক্লিয়ার করছি। এই ছবি দেখে এখান থেকে দেখা যায় পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড কেন বলতেছি? বলো, পলিস্যাকারাইড কেন বলতেছি? কারণ স্যার এটা ডিসলভ করলে অনেকগুলো মনোমার পাওয়া যায়। এই দুটো মনোমার কি কি? গ্লুকোজ, এই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, গুড। আর কি এখান থেকে আর কি দেখা যাচ্ছে তোমাদেরকে? আর আচ্ছা, কি বলে হচ্ছে যে আর কি কি দেখা যাচ্ছে? আর কি বোঝা যাচ্ছে? স্যার এটার মলিকুলার ওয়েট হাই। হ্যাঁ, রাইট রাইট। আচ্ছা, আমার একটা ফোন আসছে, তোমরা একটু দেখো, আমি এক সেকেন্ড কথাবার্তা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, আমি একটু দেখি তাহলে। প্রথম জিনিস হচ্ছে এখানে ডিফারেন্সটা হচ্ছে যে একটা জিনিস, এক নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, 6 নম্বর কার্বন। ঠিক একইভাবে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, 6 নম্বর কার্বন। এবং এই যে এক সেকেন্ড, চারপাশে এত অনলাইন ক্লাস, এত আওয়াজ। আচ্ছা, সো 1,4-গ্লুকোজ, এখানে হাইড্রোক্সিল গ্রুপ আছে। হাইড্রোক্সিল গ্রুপ কোন মলিকুলের ফাংশনাল গ্রুপ? কে বলতে পারবা? স্যার অ্যালকোহল। অ্যালকোহল। তাহলে কি এটাকে পলি অ্যালকোহল বলা যাবে? এক একটা মলিকুলের 3টা অ্যালকোহল গ্রুপ আছে। বলা যাবে না? জি স্যার, যাবে। আচ্ছা, লিখতে গেলে এই দেখো, একটা অক্সিজেন কিন্তু হচ্ছে ইয়ার ভিতরে, কি বলে হচ্ছে, একটা অক্সিজেন হচ্ছে এই রিপিটিং ইউনিটের ভিতরে। ঠিক আছে, খেয়াল করবা, কারণ পরবর্তীতে তুমি যখন আঁকতে যাবা, যে এখানে
তখনও দেখবা হচ্ছে যে এই জিনিসটা রিপিটিং ইউনিটের ভিতরে থাকবে আর কি। কারণ n যখন 5000 তার মানে হচ্ছে কন্টিনিউয়াস এটা রিপিট করবে আর কি। মেজর বৈশিষ্ট্য একটা, সেটা হচ্ছে একটা গ্লুকোজ মলিকিউল আর আরেকটা গ্লুকোজ মলিকিউলটা হচ্ছে রিভার্সিবল পজিশনে থাকে, 180 ডিগ্রি রিভার্সিবল পজিশনে থাকে, যার কারণে দিস ইজ এ টেক্সটাইল ফাইবার। আর যদি সেম অ্যাঙ্গেলে থাকে দ্যাট ইজ হচ্ছে কি বলে কার্বোহাইড্রেট। ওয়ান মানে দুইটাই পলিস্যাকারাইড, ওয়ান ক্যান বি ইউজড অ্যাজ এ ফুড, দ্য অ্যানাদার ওয়ান ইজ ইউজড অ্যাজ এ হচ্ছে সেলুলোজ ফাইবার। ক্লিয়ার কি, বুঝা গেছে? সেম অ্যাঙ্গেলে থাকলে স্যার সেটা হচ্ছে কার্বোহাইড্রেট হিসেবে থাকবে। রাইট আচ্ছা, রাইট। বুঝতে পারছি স্যার। আর কোনো প্রশ্ন আছে? আমি কি সামনে যাবো? আমি সেলুলোজটুকুই খালি বুঝাবো, এটাই আমার আজকের ইয়া। যে কারণ আমি যখন সেলুলোজ রিজেনারেট করব আমার তো আসলে মেজর ফাইবার জিনিসটা জানতে হবে। আর কোনো প্রশ্ন আছে এখানে? ক্লিয়ার হয়েছে কিনা জিনিসগুলো সবার? তোমাদের যারা আমাকে এই যে 4 জন যারা ভুলভাল করে দিছো, আমি তোমাদেরকে বাড়ির কাজ দেই, যারা ভুলভাল দিছো, আগে প্রথম কথা ক্লিয়ার হয়েছে কিনা সবার? জি স্যার, হয়েছে। বাকি সবাই বলো, একজন কথা বললে তো হবে না, বাকিরা বলো হয়েছে কিনা। জি জি স্যার হয়েছে। তাহলে আমাদের এটা যাতে ভবিষ্যতে ভুল না হয় এটার জন্য কি করতে হবে? কি করতে হবে বলে দেখি? আমি তোমাদের এটা বাড়ির কাজ দেই। প্রথম বাড়ির কাজ হচ্ছে যারা 4 জন, যে 4 জন আমাকে দেখাইছো আজকে, ভুল হোক শুদ্ধ হোক যাই হোক, সেই 4 জন এটা 10 বার লিখবা, ঠিক আছে না? আর যারা আজকে আসছে মানে আসছো কিন্তু লেখো নাই, ক্লাসে আসো কিন্তু লেখো নাই, তাদের জন্য হচ্ছে এটা 20 বার খাতায় লিখবা। খাতায় লিখে নেক্সট ক্লাসে আমি দেখব। আর যারা আজকে আসে নাই ক্লাসে তাদের জন্য 50 বার। সবাইকে জানাই দিবা যে হাতে টাইপ করে, এটা কম্পিউটারে টাইপ করে কপি পেস্ট করা কিছু না, হাতে 20 বার যারা লেখো নাই আর যারা আজকে দেখাইছো তারা 10 বার। এই প্র্যাকটিসটা করো, ভবিষ্যতে যেন সারা জীবন কোনোদিন ভুল না হয়। কি পারা যাবে না? ইনশাআল্লাহ। বাকিরা বলো কি পারা যাবে? ইনশাআল্লাহ স্যার পারবো। বলো সবাই যে ইনশাআল্লাহ স্যার আমরা করব এবং পারবো, করব বলো। ইনশাআল্লাহ পারবো স্যার, আমি অলরেডি 5 বার লিখছি স্যার। ভেরি গুড। বাকিরা? ইনশাআল্লাহ স্যার পারবো। ঠিক আছে, বাকি সবাই তো পারবে। আমি কিন্তু নেক্সট ক্লাসে দেখতে পাবো হৃদয়, উবায়েদ, রাকিব, নিহাত, সালমান, ফরহাদ, নাহিয়ান, মেহেদি, সাইফুল, কি দীপা, নিশাত, সুজনা, কি পারা যাবে না? সামিন? পারা যাবে স্যার। ইনশাআল্লাহ স্যার। ওকে গুড। আরাফ কি হাত তুলছে কি জন্য? ওকে, আমরা এখন একটু সামনের দিকে যাই। আমরা তো আসলে এটা 2 ডাইমেনশনাল ভিউতে দেখতেছি, আসলে সেলুলোজ ফাইবারটা কিন্তু আসলে থাকে হচ্ছে এরকম, এবং দিস ইটসেলফই হচ্ছে যে বিকজ মানে এই যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এই 180 ডিগ্রি অ্যাঙ্গেলের কারণেই এক্সটেন্সিভ হচ্ছে হাইড্রোজেন বন্ড তৈরি হয়। এটা হচ্ছে একটা পলিমার চেইন, 1 নম্বর পলিমার চেইন, এটা হচ্ছে 2 নম্বর পলিমার চেইন, এটা হচ্ছে 3 নম্বর পলিমার চেইন। সো একটা হচ্ছে স্ট্রাকচার আর একটা হচ্ছে স্ট্রাকচারটা কিভাবে আসলে অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে, পলিমার মলিকিউলগুলোর অ্যারেঞ্জমেন্ট গুলো কিভাবে, পলিমার চেইন গুলো অ্যারেঞ্জমেন্ট গুলো কিভাবে আছে। সো আমরা যখন বলতেছি স্টার্চ এবং হচ্ছে কার্বোহাইড্রেট, স্টার্চের অ্যাঙ্গেলটা যেহেতু সিমিলার দিকে থাকে, এই পরিমাণ এক্সটেন্সিভ পরিমাণ হচ্ছে এই হাইড্রোজেন বন্ড তৈরি করা সম্ভব হয় না। এবং হাইড্রোজেন বন্ডগুলো খেয়াল করে দেখো, দুইটা গ্লুকোজ মলিকিউলের মধ্যেও যেমন আছে নিজস্ব মানে পাশাপাশি, আবার একই সাথে হচ্ছে দুইটা পলিমার চেইনের মধ্যেও আছে। এই যে এক্সটেন্সিভ লিংকেজ, কি বলেছে, এই এক্সটেন্সিভ হাইড্রোজেন বন্ডিং লিংকেজের জন্যই দিস ইজ এ ফাইবার। এবং সবচেয়ে মাথায় রাখতে হবে হচ্ছে ওই যে কে বললো হচ্ছে লিমন না কে বললো হচ্ছে উদ্ভিদের জন্য, উদ্ভিদের সবচেয়ে মেইন কম্পাউন্ড,
মানে সেলুলোজ হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট ন্যাচারাল পলিমার ইন দা কি বলে হচ্ছে ওয়ার্ল্ড, বিকজ হচ্ছে যে অল কি বলে প্লান্টস আর সামহাউ হচ্ছে যে মেড অফ সেলুলোজ। পার্সেন্টেজ ডিফারেন্ট হইতে পারে, বাট অল আর মেড অফ সেলুলোজ। ঠিক আছে, এই যে আসলে কিন্তু এই যেমন শুধু তাই না, খেয়াল করে দেখো আমরা তো আসলে যখন বেনজিন রিং আঁকতেছি সেগুলো হচ্ছে যে মানে লেসে হচ্ছে যে এই অ্যাঙ্গেল গুলো সবগুলাই হচ্ছে একই রকম 120 ডিগ্রি অ্যাঙ্গেল, বাট ইটস নট নেসেসারিলি ট্রু। তুমি যদি খেয়াল করে দেখো এই যে বেনজিন বা হচ্ছে যেখানে যে অর্গানিক রিং গুলো অ্যাঙ্গেল গুলো কিন্তু হচ্ছে কোনোটা অ্যাকিউট অ্যাঙ্গেল, কোনোটা হচ্ছে কি বলে হচ্ছে যে লেস দেন হচ্ছে 90 ডিগ্রি, আর কোনোটা হচ্ছে যে ওভার 180 ডিগ্রি। এই যে ভেরিয়েশন গুলো that also creates such a different এই যে geometrical যে difference গুলো that also creates such a different types of property in fiber. স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। Sure. স্যার এই যে আমাদের যে বিভিন্ন যে মানে সেলুলোজ উদ্ভিদের যে একটা মেইন কম্পোনেন্ট স্যার, এই যে বিভিন্ন স্যার কাঠ আমাদের অনেক শক্ত টেকসই স্যার, এটা কি এই যে সেলুলোজের যে বন্ডিং গুলোর কারণে মানে এরকম হয় স্যার? না 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 কিছুটা না না, মানে এটা ফ্যান্টাস্টিক কোশ্চেন তুমি হয়তো করছো, আমি তোমাকে দেখে আমি আজকে এটা কভার করার কথা বা করবো ভাবি নাই। এক সেকেন্ড, আচ্ছা আমি সেটুকু কভার করে দিব আর কি, খুব আর 10-15 মিনিটের মধ্যে আমি ক্লাসটা শেষ করার চেষ্টা করব। অলরেডি তো মনে হয় 1টা বেজে গেছে। সরি, ঠিক আছে, ওই জিনিসটা আমি তোমার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি একটু পরেই। কারণ একটা জাস্ট এইটুকু বেসিক লেভেলে বলি, সেটা হচ্ছে সেলুলোজ ফাইবার সরি একটা কাঠ ন্যাচারাল পলিমারে শুধু সেলুলোজ থাকে না। কটনের ক্ষেত্রে সেলুলোজ কত পার্সেন্টেজ কে বলতে পারবে? এই কোশ্চেনের অ্যান্সার ইউ নো ইট। আচ্ছা ভালো কথা, যে কোশ্চেনটা করছো তারও জানার কথা। স্যার ভুলে গেছি স্যার। আচ্ছা ওকে, মানে এমন মুখস্থ হয়েছে যে খালি মুখস্থ করার জন্য মুখস্থ করছো, তাই না? জি স্যার। ওকে, কত হবে বলো দেখি কেউ আন্দাজ? 9,000 10,000 এরকম। আরে না মানে সেলুলোজ পার্সেন্টেজ, সেলুলোজ পলিমার পার্সেন্টেজটা কত? ও ওটা তো 99% না? 99% না, আচ্ছা ঠিক আছে 90 থেকে 94%। সো 90 থেকে 94% হচ্ছে সেলুলোজ, বাকি 6 থেকে 10% কি থাকে? পানি। আরে না পানি না, কি থাকে? মিনারেলস নাকি? কিছু মিনারেল থাকতে পারে, আর ওয়াক্স থাকে, ফ্যাট থাকে, তাই না? জি স্যার। ওয়াক্স থাকে, ফ্যাট থাকে, মিনারেলস থাকতে পারে, তারপর হচ্ছে কিছু অ্যাশ থাকতে পারে। সুগার, অর্গানিক অ্যাসিড, এটা তো সুগার। সেলুলোজই তো হচ্ছে যে পলিমার না, সুগারের পলিমার তো। সুগার তো বলা ঠিক না, গ্লুকোজ ইজ ওয়ান কাইন্ড অফ সুগার। যদি এভাবে চিন্তা করে দেখি তাহলে হচ্ছে যে সুগার কিন্তু হচ্ছে যে 2 অণু গ্লুকোজ, বাট মানে গ্লুকোজ যদি ওয়ান কাইন্ড অফ সুগার হয় তাহলে হচ্ছে সেলুলোজ হচ্ছে যে সুগারের স্যাকারাইড আর কি। তো 90 থেকে 94% যদি সেলুলোজ থাকে, বাকিটা হচ্ছে কি ওয়াক্স, ফ্যাট, তারপর হচ্ছে মিনারেল থাকতে পারে, অ্যাশ থাকতে পারে কিছু, এই ধরনের জিনিস থাকে। এটা কারণটা কি? কারণটা হচ্ছে কটন ফাইবারকে নেচার প্রোটেক্ট করতে হবে না, আমার যেমন বডিটা প্রোটেক্ট করে, আমার বডির নিচে কি থাকে এইভাবে চিন্তা করে দেখো। মানে সেলুলোজ ন্যাচারাল তো প্রোটেকশন মেকানিজম থাকবে, আমার যেমন একটা স্কিন আছে, সেই স্কিন হচ্ছে আমার পুরো বডির হয়তো খুবই সিগনিফিকেন্ট কম অংশ, বাট দ্যাট প্রোটেক্টস ফ্রম দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। তার নিচে থাকে হচ্ছে একটা কি বলে হচ্ছে যে ফ্যাট লেয়ার, খুবই পাতলা বা মোটা ডিপেন্ডিং অন দ্য পারসন। সেই লেয়ারটা প্রোটেক্ট করে হচ্ছে হিট এবং অন্য জায়গা থেকে। তারপরে হচ্ছে ওই দুইটা লেয়ারের নিচে হচ্ছে আমার বডির যত ধরনের
হিউম্যান বডি যত ধরনের ইম্পর্টেন্ট ফাংশন অর্গানিজম যা যা আছে তাকে প্রোটেক্ট করার জন্য। ঠিক একইভাবে ঠিক একইভাবে হচ্ছে যে কোনো ন্যাচারাল প্লান্টের একটা মেকানিজম থাকতে হবে যে ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকে তাকে প্রোটেক্ট করবে, এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে ওই যে কিউটিকল বলে, কিউটিকল প্লাস হচ্ছে তার নিচে ফ্যাট ওয়াক্সের লেয়ার থাকবে, তার নিচে থাকবে হচ্ছে মেইন ফাইবার বা মেইন কম্পাউন্ডটা। এই জিনিসগুলো একটু বেসিক লেভেলে চিন্তা করলে তুমি দেখবো হচ্ছে তোমার জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো 90 থেকে 94% সেলুলোজ। কিন্তু তুমি যদি প্ল্যান্টের ক্ষেত্রে চিন্তা করো, যে বললা না হচ্ছে কাঠ, বিভিন্ন ধরনের সফটউড, হার্ডউড, কাঠের ক্ষেত্রে কি ঘটে তাহলে? শুধু সেলুলোজ থাকে না, আর কি কি থাকে? স্যার ওয়াক্স, ফ্যাট, মিনারেল। এটা ছাড়া, এটা দিয়ে এত পার্সেন্ট হবে না, বাকি কি থাকে? জুটের ক্ষেত্রে কি থাকে? জুট কেন শক্ত? স্যার লিগনিন থাকে বলে। লিগনিন থাকে, আর কি থাকে তার সাথে? সেলুলোজ থাকে, লিগনিন থাকে, আরেকটা থাকে, কি থাকে? পেকটিন। পেকটিনও থাকতে পারে, ইভেন কটনে পেকটিন থাকে, পেকটিন থাকতে পারে, কিন্তু আরেকটা মেজর জিনিস থাকে, মেজর কম্পোনেন্ট থাকে, সেটা কি? হেমিসেলুলোজ। ঠিক আছে, এই যে প্রপোর্শন গুলা, একটা হচ্ছে প্রপোর্শন, আমি কিছুক্ষণ পরে যে হেমিসেলুলোজ লিগনিন নিয়ে খুব ছোট একটা ইয়া দিব। এই যে হেমিসেলুলোজ এবং হচ্ছে যে লিগনিন, এগুলা প্রপোর্শন সেলুলোজ ইউজুয়ালি হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে অ্যারাউন্ড 60% থাকে হচ্ছে তোমার সেলুলোজ মলিকুল। রেস্ট অফ দ্য কম্বিনেশন 20 থেকে 40%, 30 থেকে 40% হচ্ছে ডিফারেন্ট কম্বিনেশন এবং হেমিসেলুলোজ এবং লিগনিন। এবং সেই হেমিসেলুলোজের মধ্যে আমি একটু পরে দেখাবো যে দেয়ার কুড বি আ লটস অফ ডিফারেন্স, হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ হেমিসেলুলোজ ইন দেয়ার প্রপোর্শন। এবং সেলুলোজের সাথে হেমিসেলুলোজের পার্থক্যটা কি একটু পরে আমি দেখাচ্ছি, এটা শেষ করি। তার মানে দাঁড়াচ্ছে যে আমরা যেভাবে সেলুলোজটা ড্র করি 2 ডাইমেনশনাল স্ট্রাকচার, ইজ নট ট্রু, ইটস বেসিক্যালি 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, এবং 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটাও কিন্তু হচ্ছে যে ভেরি করে, এবং তার উপর ভেরি করার কারণে কিন্তু হচ্ছে আচ্ছা এখানে এই যে এইটা হচ্ছে যদি আমরা দেখি, এইটা যদি আমরা দেখি, এই যে সেলুবায়োজ ইউনিট এবং হচ্ছে সেলুবায়োজ ইউনিটের একটা রিডিউসিং এন গ্রুপ থাকে, একটা নন রিডিউসিং এন গ্রুপ থাকে, কারণ পলিমার চেইন শেষ হওয়ার পরে তো একটা কিছু হবে। সো সেটা কি রিডিউসিং এন গ্রুপ হচ্ছে যে এই যে সামনে হচ্ছে ডাবল বন্ডেড ও, আর এখানে ডাবল বন্ডেড ও থাকে না। সো আলটিমেটলি এটাকে রিডিউসিং এন গ্রুপকে হচ্ছে রিডিউস করে, যেটা যাক এই মুহূর্তে এটা তোমাদের জন্য হয়তো জরুরি কিছু না, ভবিষ্যতে যখন পরবর্তীতে পড়বা তখন হয়তো জরুরি কিছু, কেমিক্যাল স্ট্রাকচার ইয়া করে আর কি। সো কি বলে হচ্ছে যখন মানে কি বলে ইয়াতে এই যে সেলুবায়োস, আলটিমেটলি এটাকে যদি আমরা মডেলিং এ যে সুপ্রামোলিকুলার স্ট্রাকচারটা দেখি, সেই মডেলিংটা দেখো হচ্ছে যে 3D মডেলটা হচ্ছে এরকম ভাবে ইয়া করা থাকে। আমরা তো আসলে ফ্ল্যাটে দেখতেছি, 3D মলিকুলার যখন ড্র করা হয় সেটা হচ্ছে এরকম। এবং একটু মাথায় রাখতে হবে হচ্ছে যে মলিকুলার স্ট্রাকচারটা কিন্তু হচ্ছে যে যথেষ্ট কমপ্লেক্স, একটা সুপ্রামোলিকুলার স্ট্রাকচারটা যথেষ্ট কমপ্লেক্স একটা স্ট্রাকচার। ঠিক আছে, এই জিনিস মানে যথেষ্ট কমপ্লেক্স, কারণ নেচার তার মতো করে হচ্ছে ডেভেলপ করে। আমাদের যদিও ডিএনএ মানে একই রকম, আমরা হিউম্যান বলি, কিন্তু আমরা প্রত্যেকেই ডিফারেন্ট। ঠিক একই ভাবে নেচার তার নিজের কারণের মধ্যে হচ্ছে যে ইয়া করে আর কি, ডেভেলপ করে। আচ্ছা, এবং হচ্ছে সো এটা যদি আমরা একটু বুঝি, আচ্ছা এটা পার্ট দিয়ে ভিসকোজের একটা ইয়ে তৈরি করছিল, নিউজ আসে 2 বছর আগে। আমাদের বুটেক্সের এটার সাথে কোনো সংশ্লিষ্ট নাই মনে হয়, আমি যতদূর জানি। আমি 2 বছর পরে কি হয়েছে আপডেট এটাও জানি না আর কি। আচ্ছা, শুধু তাই না, সেলুলোজ কিন্তু হচ্ছে 3 ধরনের, এই 5 ধরনেরও হতে পারে। সেলুলোজ 1 মানে তার মানে কি স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে না, 1 আলফা, 1 বিটা, 2, 3, 4, 5 ও ইভেন হতে পারে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হচ্ছে এই স্ট্রাকচার গুলোর মধ্যে ডিফারেন্স, মানে এই সেলুলোজ 1, 2 এর মধ্যে ডিফারেন্স কি? ইজ নট আ ডিফারেন্স বিটুইন হচ্ছে স্ট্রাকচারের ডিফারেন্স না, আমরা যে তোমরা যে স্ট্রাকচারে ড্র করছো সেই স্ট্রাকচারের ডিফারেন্স। ডিফারেন্সটা হচ্ছে কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যখন তুমি পলিমার চেইন ইয়া করা হচ্ছে, সেই পলিমার চেইনটা হচ্ছে কোন ডিরেকশনে আছে, প্যারালাল ডিরেকশনে নাকি এন্টি প্যারালাল ডিরেকশনে, এটা একটা উপায়। আর সেলুলোজ 1 যেটা হচ্ছে নেটিভ সেলুলোজ, মানে হচ্ছে মানে নেচার যেভাবে গ্রো করে ফটোসিনথেসিসের মাধ্যমে, সেটা হচ্ছে সেলুলোজ 1। সেটা 2টা ভার্সন আছে, বলা হচ্ছে একটা হচ্ছে সেলুলোজ 1 আলফা, একটা হচ্ছে সেলুলোজ 1 বিটা, 2টা ফেজ। সো 2টা ফেজে কি হয়, ডিফারেন্সটা হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচারে। সেলুলোজ 1 আলফাটা হচ্ছে তোমার মনোক্লিনিক ক্রিস্টালের, মানে যে কোনো পলিমার বা হচ্ছে পলিমারের ক্রিস্টালের স্ট্রাকচারকে 6 ভাগে ভাগ করা হয়েছে।
এটা বিয়ন্ড আমাদের হচ্ছে পড়াশোনার বাইরে, এই মুহূর্তে তোমাদের পড়াশোনার বাইরে। জাস্ট টু লেট ইউ নো 6 ধরনের মানে মডেল থাকে ক্রিস্টালের। তার মধ্যে 1 আলফা মডেলটা হচ্ছে মনোক্লিনিক স্পেসে ফর্মে থাকে, আর ওটা হচ্ছে ট্রাইক্লিনিক ফর্মে থাকে, যার কারণে কি বলে হচ্ছে রিসার্চার এটাকে দুই ভাগে নাম দিছে, সেলুলোজ 1 আলফা, সেলুলোজ 1 বিটা। আমাদের পড়াশোনার জন্য ইজ নট ইম্পর্টেন্ট নেটিভ সেলুলোজ বা সেলুলোজ 1 ইজ অলরাইট। সো হোয়াট ইজ সেলুলোজ 2? সেলুলোজ 2 হচ্ছে তুমি যখন রিজেনারেটেড করবা সেটা হচ্ছে সেলুলোজ 2। এবং সেলুলোজ 2 এর ক্ষেত্রে ওই যে আমি যে পলিমার চেইন 1 2 দেখাচ্ছি, পলিমার চেইন 1 2 টা হচ্ছে যখন প্যারালাল থাকে একটা আরেকটার, সেটাকে বলা হচ্ছে সেলুলোজ 2। আর সেলুলোজ 3 তাহলে কোনটাকে বলা হচ্ছে? সেলুলোজ কি বলে হচ্ছে 3 বলা হচ্ছে যখন হচ্ছে যে এটা এন্টি প্যারালাল থাকে। তার মানে পলিমার চেইনটা যখন প্যারালাল থাকে এবং এন্টি প্যারালাল থাকে তখন কিন্তু প্রপার্টিজও ডিফারেন্ট হয়, কারণ হচ্ছে তখন হাইড্রোজেন বন্ডিং পজিশনগুলা প্যারালালের ক্ষেত্রে বেশি হবে নাকি এন্টি প্যারালালের ক্ষেত্রে বেশি হবে, এই জিনিসগুলো ফিগারগুলো কনফিগারেশনগুলো চলে আসে, এবং যার কারণে হচ্ছে ফাইবারের স্ট্রেংথ হচ্ছে যে ভেরি করে আর কি। সেলুলোজ 3 পর্যন্ত গেল, সেলুলোজ 4 এবং 5 আমরা হচ্ছে যে এই মুড 4 এবং পরবর্তী 5 এই মুডটা আমরা ছেড়ে দিলাম। বাট বেসিকটা বুঝতে হবে যে আমার সেলুলোজ 2 3 মানে এটা যখন একটা তো আমি যা সিঙ্গেল মলিকিউল নিয়ে চিন্তা করতে, সিঙ্গেল রিপিটিং ইউনিট চিন্তা করতে, কিন্তু যখন সেই রিপিটিং ইউনিট যখন 5000 হবে এবং একটার পর একটা একত্রে হয়ে এগ্রিগেট হয়ে ফাইবারটা তৈরি হবে, এই যে এইটা দেখায় হচ্ছে যে আসলে এখন আমাদের ফাইবারটাতে কিভাবে আসবে। সো তুমি বাইরে থেকে দেখো হচ্ছে যে ভিতরে একটা লুমেন আছে যেখান দিয়ে হচ্ছে যে গাছের কি বলে হচ্ছে যে রস টস সব মাটি থেকে যেটা হয় সেটাই রস এইখান থেকে আসে, এই লুমেনের ভিতর দিয়ে আসে, তারপর এটা ডিস্ট্রিবিউট হয় হচ্ছে যে ভিতর থেকে বাইরের দিকে আর বিভিন্ন জায়গায়। সো ওই যে বললাম স্কিনের মতো আমাদের একটা কিউটিকল থাকে বা প্রাইমারি ওয়াল বলতেছি, তার নিচে একটা পাতলা সেকেন্ডারি ওয়াল থাকে, লেসে হচ্ছে আমাদের ফ্ল্যাট বা ওয়াক্সের মতো। তারপরে যে S2 যেটা হচ্ছে মেজর লেয়ার, এটাই হচ্ছে আসলে মেজর ফাইবার লেয়ার, টেক্সটাইল ফাইবার লেয়ার, আর লুমেনটা তো হচ্ছে যে একদম পাতলা লেয়ার। এই S2 যদি কোনো কারণে যদি ফাইবার ড্যামেজ হয় কি হবে, কোনো কারণে যে তুমি যখন এই ব্রেকটা করো প্রাইমারি ওয়ালটা এবং একটু সাম এক্সটেন্ট সেকেন্ডারি ওয়াল যখন ব্রেক হয়, তখন তোমার হচ্ছে এই সেকেন্ডারি ওয়ালে S1 লেভেলটা যখন ব্রেক হয়, S2 লেভেলে গেলেই হচ্ছে যে ফাইবারের স্ট্রেংথ ফল করে। এবং ইন এ ওয়েট প্রসেসিং ইন্ডাস্ট্রি বা ডাইং, আমি জানি না ওয়েট প্রসেসিং 1 তোমাদের এখন আছে কিনা, প্রি ট্রিটমেন্টে প্রথম যে কাজটা করা হয় হচ্ছে কালার করতে গেলে যে তোমার মেজর ফাইবারটাকে কালার করতে হবে S2 লেয়ারকে। সো প্রি ট্রিটমেন্টের মাধ্যমে এই লেয়ারটাকে আসলে হচ্ছে যে রিমুভ করা হয়, সো দ্যাট হচ্ছে যে ডাই মলিকিউল এটার মধ্যে এন্টার করতে পারে। আমরা যখন আবার বেসিকটাতে ফিরে আসি, তার মানে আমার যদি এই যে সেলুলোজ মলিকিউল দেখতেছো, যে এই সেলুলোজ মলিকিউলগুলো মিলে ক্রিস্টালিটি মিলে হচ্ছে যে ফিব্রিল তৈরি করে, এই যে একটা ফিব্রিল তৈরি করে, এই ফিব্রিল গুলো যখন এগ্রিগেট হয় এটা, এবং তুমি ইজিলি অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের মুখে যে আমরা যখন মাংস খাই তখন দেখবা হচ্ছে দাঁতের কোনায় যে ইয়াগুলো লেগে থাকে, ফাইবার গুলো লেগে থাকে, ওইটাকে খুললে কিন্তু আরো পাতলা পাতলা বের হয়। এই যে এইটাই হচ্ছে আসলে মেকানিজম অফ হচ্ছে ফাইবার তৈরি করার মেকানিজম। সেলুলোজ মলিকিউল গুলো একটার সাথে একটা যোগ হয়ে কি বলে হচ্ছে ফিব্রিল তৈরি করে, সেই ফিব্রিল গুলা আবার একত্রে যোগ হয় মিক্রোফিব্রিল তৈরি করে, মাইক্রোফিব্রিল তৈরি করে, এই মাইক্রোফিব্রিল গুলো একত্র হয়ে আসলে তোমার এই ফাইবার সেলুলোজ ফাইবারটা তৈরি করে। সো হোয়াট ইজ দা হচ্ছে ডায়ামিটার অফ মাইক্রোফাইব্রিল? ইট ইজ হচ্ছে অ্যারাউন্ড 2 থেকে 20 ন্যানোমিটার। এগুলো একত্র হয়, এই মাইক্রোফাইব্রিল গুলো তার মানে এগ্রিগেট হয় কিভাবে? মাইক্রোফাইব্রিল গুলো এগ্রিগেট হয় বিকজ অফ হচ্ছে হাইড্রোজেন বন্ড। তুমি এইখানে পাশাপাশি দেখো পলিস্যাকারাইড সেলুলোজ ছাড়া তারা হচ্ছে ঠিকই এই মলিকিউলটা আছে, বাট বিকজ হচ্ছে তারা একটার সাথে আরেকটা যোগ হতে পারতেছে না বলে বা অ্যাটাচ হতে পারতেছে না বলে এবং ব্রাঞ্চ থাকতেছে বলে ইট ইজ বেসিক্যালি হচ্ছে নন সেলুলোজ এবং এটা ফাইবার হিসেবে ইউজ করা যাচ্ছে না। আমি কি ক্লিয়ার করতে পারছি? জি স্যার। বাকিরা কি ক্লিয়ার হয়েছে সবাই? আমি টানা অনেকক্ষণ কথা বলে গেছি, সো ফাস্ট জি বলছি স্যার। না। এগুলো তো তোমরা মনে যে ন্যাচারাল টেক্সটাইল ফাইবারে পড়ছো না? জি স্যার। কাজে তখনই তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, তাই না? পড়ছো না তোমরা? ফার্স্ট ইয়ার এনটিএফ ক্লাসে পড়েছি। আচ্ছা, সো আমার ওই যে হেমিসেলুলোজের দিকে যদি আমি তাকাই, আমি
আমি ওই যে শেষ করে দেবে হেমিসেলুলোজের দিকে যদি তাকাই, জিজ্ঞেস করছে হেমিসেলুলোজটা কি এখান থেকে দেখা যাচ্ছে, কি কি দেখতে পাচ্ছ তোমরা হেমিসেলুলোজটাকে? প্রথম ডিফারেন্সটা কিসে দেখতে পাচ্ছ? ব্রাঞ্চ রাইট, জি স্যার, ব্রাঞ্চ, ব্রাঞ্চিং। ব্রাঞ্চিং একটা আছে। তার এখন কি বলে হচ্ছে যে, এবং শুধু তাই না, আরেকটা কি দেখা যাচ্ছে, আর কিছু বোঝা যাচ্ছে এখানে ডিফারেন্সটা কিছু, আরেকটা জিনিস ডিফারেন্সটা হয়তো অবভিয়াস। হাইড্রোজেন বন্ড। সেলুলোজ ছাড়াও অন্য কিছু আছে স্যার এখানে। বুঝি নাই, বলো। স্যার গ্লুকোজ মনোমার ছাড়াও স্যার জানি বললো। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কে বলছো? কে বলছো যে গ্লুকোজ মনোমার ছাড়াও আরো অনেক আছে? এটা কে? তাকে আমি থ্যাংক ইউ দেই। আশরাফ, এটা গুড। এখানে খেয়াল করে দেখা হচ্ছে সেলুলোজের ক্ষেত্রে আমরা আমাদের কনসিস্টেন্টলি হচ্ছে গ্লুকোজের হচ্ছে যে মনোমার ইউজ করা হয়েছে আর কি। ওয়ারেস হেমিসেলুলোজের ক্ষেত্রে এই যে গ্লুকোজ ছাড়াও উই হ্যাভ হচ্ছে ম্যানোজ, জাইলোজ, অ্যারাবিনোজ, গ্যালাক্টোজ এবং এর ধরনের অনেক কিছু। একটা হচ্ছে ব্রাঞ্চ তো অবশ্যই, এবং ডিফারেন্ট মনোমার নিয়ে ইউজ করা হবে, যার কারণে দিস ইজ অলসো কল্ড হচ্ছে হেটারোপলিস্যাকারাইড, এবং হচ্ছে যে হ্যাভ লো মলিকুলার মাস, এবং হচ্ছে হার্ডউড বা সফটউডের মধ্যে যে মানে কোনটা শক্ত কোনটা অনেক নরম, এগুলো সব ডিপেন্ড করে হচ্ছে যে এই কন্টেন্ট অফ টাইপ অফ হচ্ছে হেমিসেলুলোজ। তোমার যখন তোমার ধরো সফটউড হয়, দেখা যায় যে হচ্ছে তার প্রপোর্শন অফ ম্যানোজ ইউনিট ইজ হায়ার, এন্ড হচ্ছে যে ইভেন গ্যালাক্টোজ ইউনিট অলসো হায়ার। কিন্তু যখন হার্ডউড থাকে, হার্ডউডের ক্ষেত্রে হচ্ছে হাই প্রপোর্শন অফ হচ্ছে জাইলোজ থাকে, প্লাস হচ্ছে তোমার এসিটাইল গ্রুপ থাকে। তার মানে এই যে হেমিসেলুলোজের যে হচ্ছে যে ডিফারেন্ট রেশিও এবং ডিফারেন্ট কম্পাউন্ড বা ডিফারেন্ট মনোমার গ্রুপের উপর ডিপেন্ড করে হচ্ছে তোমার সফটউড এবং হচ্ছে কি বলে ইয়ার প্রপার্টি, এই কি বলে হচ্ছে ফাইবারের প্রপার্টি বা কাঠের প্রপার্টি। এটা হচ্ছে লিগনিন। লিগনিনের ক্ষেত্রে দেখো, লিগনিনের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, শুধু লিগনিন হচ্ছে যে সেল ওয়ালে থার্ড মেজর পলিমার, এবং অবশ্যই ভেরি করে ডিফারেন্ট টু ডিফারেন্ট। এবং দেখো R1 R2 থাকে, এবং R1 R তো অনেক ধরনের হইতে পারে। তোমার হচ্ছে অ্যালকোহল গ্রুপ হইতে পারে, অ্যাসাইল গ্রুপ হইতে পারে, বিভিন্ন ধরনের গ্রুপ হইতে পারে। এবং this lignin can vary from 20 to 40% of the different wood species, এবং 20 থেকে 40%, তার মানে হচ্ছে যে কটনে সরি জুট যে বলে না হচ্ছে তোমার মানে জুট নিয়ে তো অনেক আক্ষেপ, যে টেকনিক্যাল আক্ষেপ যেটা, সেটা হচ্ছে একটা বড় ধরনের ইয়া হচ্ছে লিগনিনটার পরিমাণ বেশি হওয়ার কারণেই হচ্ছে যে ফাইবারটা যথেষ্ট হচ্ছে যে এটাকে বলে ব্রিটেল ফাইবার, মানে স্ট্রং বাট ব্রিটেল, ফ্লেক্সিবল না। আবার যখন লিগনিনটা তুমি রিমুভ করতে যাও কেমিক্যালি বা অন্য কোনো ভাবে, দেখা যায় যে ফাইবারটার আবার স্ট্রেংথ থাকে না। তো দ্যাটস ওয়াই বেসিক্যালি জুট মানে যত বস্তা হিসেবে যতভাবে ইউজ করা যায়, এটার ইভেন এখন অবশ্য কম্পোজিট হিসেবে ব্যবহার করা যাচ্ছে, বাট আমরা অ্যাপারেল যে প্রোডাকশনটা, সেইখানে আসলে জুটের ব্যবহার কম্পারেটিভলি অনেক কম। তার মানে হচ্ছে যে, কারণ লিগনিনের কাজটা হচ্ছে যে এই সেলুলোজ বা হচ্ছে যে মানে সেলুলোজের মধ্যে থাকে, যেটা হচ্ছে এই কাঠটাকে একটু ফার্ম করে, এবং এটা ফিনোলিক পলিমার থাকতে পারে, কাপলিং ডিফারেন্ট টাইপ অফ রিঅ্যাকশন হইতে পারে, এবং সো এই যে কাপলিং গুলা বিভিন্ন পজিশনে, তার কারণেই হচ্ছে আসলে লিগনিনের প্রপার্টিটা উডের প্রপার্টিটা ডিফারেন্ট হয়। সরি, এটাই লাস্ট স্লাইড। আরেকটা লাস্ট স্লাইড, এই হচ্ছে দেখো হচ্ছে লিগনিন হচ্ছে যে টোটাল লিগনিন স্ট্রাকচারটা কিভাবে একটার সাথে আরেকটা ইয়ে করতে পারে। ক্লিয়ার? ঠিক আছে। জি স্যার। কোনো প্রশ্ন আছে? কমতে কমতে 42 থেকে কমতে কমতে 30 জনে নামছে। লিগনিনটা অনেক কঠিন মনে হইতেছে। আলটিমেটলি যেহেতু এটা ফার্ম উড, এই জন্য বলতে একটু ভিতরে ঢুকতে হবে, ইউনিভার্সিটি স্টুডেন্টটাকে একটু ইয়ে করতে হবে, একটু ভিতরে ঢুকো, দেখবা হচ্ছে জিনিসটা মজা নাও, মজাটা নিতে পারলেই তখন আর মনে হবে না হচ্ছে যে খালি হচ্ছে মানে মুখস্থ করি, মজাটা নাও। আচ্ছা, কোনো প্রশ্ন আছে কিনা?
প্রশ্ন না থাকলে একজন সামারি করো, আজকে ক্লাসের সামারিটা করো। কেউ একজন করো। তার শুরুতে তো আমরা সেলুলোজ সম্পর্কে জানলাম, সেলুলোজের স্ট্রাকচারটা, তারপরে হচ্ছে সেলুলোজের যে হচ্ছে মনোমার গ্লুকোজ, তারপরে হচ্ছে রিপিটিভ সেলুলোজ, পলিমার হচ্ছে সেলুলোজ, তারপর হচ্ছে কোনো একটা কাঠ শক্ত এবং নরম কি জন্য সেটার কারণটাও জানলাম, হেমিসেলুলোজের কারণে। তারপরে স্যার এগুলোই স্যার। কটনে 90 থেকে 95% সেলুলোজ থাকে, বাকিগুলো থাকে অ্যাশ, তারপর মানে চাও তার সাথে কেউ অ্যাড করতে চাও? ও যেটা বলছে তার সাথে কি অ্যাড করতে চাও কিছু আজকে ক্লাসের সামারিতে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে রাখি। আশা করি হচ্ছে ক্লাসটা মানে সেলুলোজ স্ট্রাকচারে সারা জীবনের জন্য ভুলবো না, আর লিখবা আর কি। ঠিক আছে সাফি, সাফি কি বলতেছিল বলো। স্যার এই ক্লাসে ঢুকতে স্যার একটু 10 মিনিট লেট হয়েছিল, তো স্যার অ্যাটেন্ডেন্সটা দিতে পারি নাই। অ্যাটেন্ডেন্স আবার দিতে চাও? আচ্ছা আমি আবার দেই লিংক। জি কে স্যার, কে চলে গেছে এটা একটু দেখি। স্যার কে কে আমিও চলে দিতে গেছে পারি একটু না দেখি। লাগছে স্যার, একটু লেট হয়েছে।